কিরে রঘু, কি ভাবছিস? এবারের গরমের ছুটি কি এভাবেই শহরে চার দেয়ালের মধ্যে বসে শেষ হয়ে যাবে? আমি কি বলবো, তুই তো জানিস আমি তো সব সময় রেডি, কিন্তু এবার যাওয়ার মতো কোনো জায়গা তো খুঁজে পাচ্ছি না। তোরা চাইলে আমি একটা দারুণ বুদ্ধি দিতে পারি, কিন্তু তোরা কি রাজি হবি? বলি না শুনি। তবে সমুদ্র সৈকত আর পাহাড় ভ্রমণের গল্প আর বলিস না। এসব জায়গায় অনেক ঘোরা হয়েছে, এবার অন্য কিছু চাই। আরে বাবা, একদম নতুন কিছু চাইছিস তো? তাহলে চল, আমার মাসির বাড়ি যাবি। গ্রামটা অনেক দূরে, সেই আগের যুগের পরিবেশ। যাতায়াত কষ্টসাধ্য বলে এখন আর কেউ সেভাবে সেখানে যায় না। সেখানে গেলে সত্যিকারের অ্যাডভেঞ্চার পাবি। একদম পারফেক্ট, এটাই তো চাচ্ছিলাম। শহর থেকে দূরে কোনো অজপাড়াগা। রঘু, তুই কি বলিস? আমি কি আর না বলতে পারি, কিন্তু ওই আঙ্কেল আন্টিকে কি বলবি? হুট করে গ্রামে যাওয়ার কথা শুনলে কি তারা ছাড়বে? সে আমি সামলে নেব। তোরা ব্যাগ গোছাতে শুরু কর, কাল সকালেই আমরা রওনা দেব। অঞ্জলি, তুই কি নিশ্চিত যে আমরা ঠিক পথে যাচ্ছি? সেই সকালে বের হলাম, এখন তো রাত গনিয়ে এলো, রাস্তা তো শেষ হওয়া নামই নেই। কি রে বিবেক, এতক্ষণ অ্যাডভেঞ্চারের কথা বলছিলি, এখন জঙ্গলের রাস্তা দেখে ভয় পাচ্ছিস নাকি? কি যে বলিস না, ভয় কেন পাবো? তবে রাস্তাটা বড় বেশি নির্জন, দুপাশে শুধু ঘন জঙ্গল। তোরা হাসাহাসি করছিস কর, কিন্তু আমার জাস্ট বুক ফাটছে। আশেপাশে একটা ঘর নেই, একটা মানুষের আলো নেই, শুধু এই হেডলাইটের আলোটুকুই ভরসা। আর একটু ধৈর্য ধর রঘু, এই জঙ্গলটা পার হলেই মাসিদের গ্রাম শুরু হবে। আচ্ছা অঞ্জলি, তুই শেষ কবে এখানে এসেছিলি রে? সব কেমন অচেনা লাগছে না তোর কাছে? সত্যি বলতে প্রায় 8 বছর হয়ে গেছে। রাস্তাঘাট সব এখনো বদলায়নি। গ্রামটা খুব দূরে তো, তাই বাবা মা আর আসতে চায় না। শোন, তোরা কি কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছিস? কিসের শব্দ? আমি তো শুধু ঝিঝি পোকার শব্দ শুনছি। আরে না, ভালো করে শোন। কেউ যেন খুব করুণ সুরে বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে শব্দটা বনের ভেতর থেকে আসছে। হ্যাঁ বিবেক, একদম ঠিক বলেছিস। ওটা ওটা বাঁশির সুরি। কিন্তু কিন্তু এত রাতে এই জঙ্গলের মাঝে কে কে বাঁশি বাজাবে? কোনো ডাকাত ফাকাত নয় তো? তোরা কি শুরু করলি বলতো? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। অযথা ভয় না পেয়ে তাড়াতাড়ি গাড়ি চালা, সামনে মাসির বাড়ি। তখনই হঠাৎ বিবেক জঙ্গলে একটা নারীকে দেখতে পাই। লাল শাড়ি পরা, মুখ দেখা যাচ্ছে না, অনেক দূরে দাঁড়িয়ে আছে। বিবেক দেখতে দেখতে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। আরে, ওই মহিলাটা এত অন্ধকারে জঙ্গলে কি করছে? হঠাৎ করে আবার উধাও হয়ে গেল। না না, এটা মনে হয় আমার চোখের ভুল। তারা পৌঁছে যায়, চারিপাশ অন্ধকার। অঞ্জলি মাসি আর মেশো দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। অঞ্জলি মা, কত বড় হয়ে গেছিস তুই! হঠাৎ এই বুড়ি মাসির কথা মনে পড়লো কিভাবে? তোর বাবা মা সব ভালো আছে তো? আর তোদের আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ মাসি, সবাই ভালো। রাস্তা চিনতে একটু দেরি হয়ে গেল, তাই পৌঁছাতে রাত হয়ে গেল। ভালো করেছিস, বন্ধুদের সাথে করে নিয়ে এসেছিস। আসো বাবারা, ভেতরে আসো। তোমাদের জন্য তোমাদের মাসি সকাল থেকে রান্না করছে। তাড়াতাড়ি মুখ ধুয়ে খেতে বসো। মাসিমা, সত্যি বলছি, আপনার হাতের রান্না অপূর্ব। আমার মাও ঠিক আপনার মতোই সুন্দর করে রান্না করতে পারেন। তাই নাকি? তবে আর একটু নে বাবা,
অনেকটা পথ ধকল গেছে তোদের। না মাসিমা, আর একদম জায়গা নেই, এবার একটু ঘুমানো দরকার। কিরে, এই মাঝরাতে কে বাঁশি বাজাচ্ছে? এত সুন্দর বাঁশির সুর! গাড়িতে থাকতে যে বাঁশির সুর শুনেছিলাম, এটা তো সেই বাঁশির সুর, কিন্তু এত রাতে কেই বা বাঁশি বাজাবে? রঘু, এই রঘু, ওঠ! আরে ওঠ না, শুনতে পাচ্ছিস কিছু? কি হয়েছে? মাঝরাতে কি শুরু করলি? হ্যাঁ, ওই শোন না, সেই বাঁশির সুর, জঙ্গলে যেটা শুনেছিলাম, এখন তো সেটা আমাদের বাড়ির একদম কাছেই শোনাচ্ছে। ওরে বাবা, তাই তো! কি সুন্দর, কি মিষ্টি এই সুর! চল জানালাটা খুলে দেখি। বিবেক জানালা খুলে দেখে দূরে একটি হেরিকেনের আলো জ্বলছে, সেটা ক্রমশই তাদের দিকে এগিয়ে আসছে। ওই দেখ, দূরে কিছু আলোগুলো নড়ছে, কেউ যেন হারিকেন নিয়ে এদিকেই আসছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে হেরিকেন নিয়ে, আবার বাঁশির শব্দও শোনা যাচ্ছে। কে ওটা? হঠাৎ পেছন থেকে মেসো এসে ডাক দেয়। কি করছো তোমরা এখানে? এখনো ঘুমাওনি কেন? আর জানালা খুলেছো কেন? মেসোমশাই, আমরা তো ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা বাঁশির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। তারপরে জানালার সামনে দাঁড়িয়ে দেখি, দেখুন, ওই যে দূরে কিছু একটা আলো দেখা যাচ্ছে। কিসের বাঁশি? ওটা বাতাসের শব্দ। আর জানলা কেন খুলেছ? এই গ্রামে রাতে জানালা খোলা বারণ। তাড়াতাড়ি বন্ধ করো আর শুয়ে পড়ো। খবরদার, আর জানালার কাছে আসবে না। মেসমশাই, এটা তো বাতাসের শব্দ না, ওই বাঁশির সুর আমিও শুনেছি, খুব মিষ্টি আর সুন্দর সুর। এখন অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। কালকে এটা নিয়ে কথা হবে। রাতে আর জানালা খুলবে না। কি রে বিবেক, রাতের ঘুমটা কেমন হলো? আর বলিস না, ঘুমাতেই পারলাম না। কেন রে, আবার কি হয়েছে? আমি তো খুব ভালো ঘুমিয়েছি। বিবেক আর কি বলবে, আমারও তো ঘুম হয়নি ভয়ের কারণে। রাতের বেলা ওই সে বাঁশির শব্দ শুনলাম, জানালার সামনে গিয়ে দেখি হারিকেনের আলো জ্বলছে। হঠাৎ তো মেশো এসে আমাদেরকে ডাক দেয়। উনি বলে এটা কোনো বাঁশির সুর না, এটা হলো বাতাসের সুর। ঠিকই তো বলেছে, আমি তো কোনো বাঁশির সুরই শুনতে পারলাম না। এখানে এসে মনে হচ্ছে তোরা ভয়ে উল্টো পাল্টা বকছিস। এসব ছাড়, তোদের গ্রামটা ঘুরে দেখায়, তাহলে তোদের মন থেকে ভয়টা দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। তারা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ সামনে একটা চায়ের দোকান দেখতে পায়। সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ায় তারা। মামা, কেমন আছো? আমি অঞ্জলি, রূপসীর মেয়ে। ওরে বাবা, আমার বোন রূপসীর মেয়ে অঞ্জলি, কত বড় হয়ে গেছিস মা। আয় আয়, বস তোরা। তা অঞ্জলি, তোর সাথে এরা কে? এরা হচ্ছে আমার বন্ধু, আমার সাথে এই গ্রামে ঘুরতে এসেছে। আমরা 2-3 দিনের মধ্যে আবার চলে যাব। তা বাবারা, তোমরা কি চা খাবে? এসো, আমার হাতের স্পেশাল মালাই চা খেয়ে যাও। তোমাদের শহরের মতো হবে না, কিন্তু এটা গ্রামের খাঁটি দুধ দিয়ে তৈরি। ঠিক আছে মামা, দিন। আচ্ছা মামা, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলো বিবেক। এই গ্রামে কি রাতে কোনো পাহারাদার থাকে? না মানে রাতে কিছু আলো আর বাঁশির সুর শুনতে পেয়েছিলাম। কি বললে? বাঁশির সুর? তোমরা বাঁশির শব্দ শুনেছ? তোমরা কি নিশ্চিত? হ্যাঁ মামা, খুব পরিষ্কার সুর। মেশো বললেন বাতাস, কিন্তু ওটা যে বাঁশির সুর তা আমরা জানি। শোনো বাবারা,
এটা কোনো সাধারণ বাঁশি নয়, ওটা হলো মরণ বাঁশি। এই গ্রামে যারা এই সুর শুনে তারা আর বেশি দিন বাঁচে না। তোমরা শহর থেকে এসেছো, তোমাদের যত দ্রুত সম্ভব শহরে চলে যাওয়া উচিত। কি বলছেন এসব মামা? বাঁশির সুরে আবার মানুষ মরে কিভাবে? তোকে খুব পছন্দ করেছে রে ছেলে। তুই মরবি, মরবি তুই। ও অমৃতি আসছে, আসছে অমৃতি। কেউ বাঁচবে না, কাউকে ছাড়বে না। অমৃতি তোকে পছন্দ করেছে। এই বুড়ি, যা এখান থেকে। মা, ওর কথা শুনে ঘাবড়াস না, কিন্তু এ গ্রামে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কাল পরশুই তোমরা ফিরে যেও এখান থেকে। কিন্তু মামা, ওই পাগল বুড়িটা কি বলে যাচ্ছে আমার বন্ধুর নামে? তোরা সব বুঝবি না, ওদেরকে নিয়ে গ্রামটা ঘুরে দেখা। বিবেক, রঘু, অঞ্জলি সবাই দোকান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ একজন মহিলা বলতে বলতে যাচ্ছে, আরে কে কোথায় আছিস রে? রহমত চাচা নিখোঁজ হয়ে গেছে। কাল মাঝরাতে বেরিয়ে গেছিল, আর ফিরে আসেনি। দেখেছিস রঘু, এই গ্রামে আসার পর থেকেই কেমন যেন একটা রহস্য চারিদিকে ঘুরছে। লোক নিখোঁজ হচ্ছে নিয়মিত। একদম ঠিক। আর তুই কি খেয়াল করেছিস, গ্রামের বেশিরভাগ মানুষই মহিলা, পুরুষ লোক তো একদম হাতে গোনা। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কোনো একটা বড় গোলমাল আছে। গ্রামটা আগের মতো শান্ত নেই। রাতের বেলা সবাই ঘুমাতে যাবে, তখন মাসি বিবেক আর রঘুর কাছে আসে। বিবেক, শুনলাম কাল রাতে তোমরা নাকি জানলা খুলেছিলে। এমনটা আর কখনো করবে না। আচ্ছা মাসিমা, অমিতিকে জানেন? পাগল বুড়িটা ওর নাম নিয়ে আমাকে বই দেখালো। পাগল বুড়িটা তোমাকে অমৃতির কথা বলেছে। ঠিক আছে, আমি তোমাদের সব কথাই বলছি, কিন্তু তুমি আমাকে বলো, কখনো ওই বাঁশির শব্দ শুনলে জানলা খুলবে না। যতই টোকা দেবে, যতই ডাকাডাকি করুক না কেন, তোমরা জানলা বা দরজা খুলবে না। ঠিক আছে মাসিমা, আমরা খুলব না, আপনি বলুন। এটা হচ্ছে আজ থেকে 30 বছর আগের কথা। অমৃতি ছিল এই গ্রামের জমিদারের রূপবতী মেয়ে। সে খুব সুন্দর বাঁশি বাজাতো। তার রূপে এবং বাঁশির সুরে সকল ছেলে মাতোয়ারা হয়ে যেত। সে যেমনই রূপবতী এবং গুণবতী ছিল, তেমনই খুব দয়ালু ছিল। কিন্তু একদিন অমৃতির রূপ দেখে এবং বাঁশির সুর শুনে পাশের গ্রামের জমিদারের ছেলে দুর্জয় ওকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু অমৃতি তাকে ভালোবাসে না, তাই তাকে সে প্রত্যাখ্যান করে। তখনই দুর্জয় গ্রামবাসীর সাহায্য নিয়ে চোখের সামনে ওর বাবা মাকে মেরে ফেলে। অমৃতি এইসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তারপর থেকে সে অতৃপ্ত আত্মা হয়ে এই গ্রামেই ঘুরে বেড়ায়। অনেকেই বলে সে আত্মহত্যার আগে সে বলে গেছিল এই রাজবাড়ির কাউকে সে জীবিত রাখবে না এবং গ্রামের সবাইকে সে মেরে ফেলবে, তার প্রতিশোধ নেবে। তারপরে হঠাৎ করেই রাজবাড়ির সবাই কোনো না কোনোভাবে মারা যায়। তারপরেও তার প্রতিশোধের আগুন কমেনি। প্রতি বছর সে একটা একটা করে মানুষ মারে। কিন্তু সে এমন করছে কেন? তার তো প্রতিশোধ নেওয়া শেষ। যারা খারাপ কাজ করেছেন তারা তো সবাই মারা গেছে। সেসব তো আর আমরা জানি না। শুধু জানি বাঁশির সুরে পুরুষদের সম্মোহিত করে বাড়ি থেকে বের করে আনে, আর যারা বের হয় তাদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। সাবধান বিবেক, আজ রাতেও সে আসবে। দরজা জানলা খোলার কথা
ভুলেও ভেবো না। ও কি খুলবে? আমি কখনো খুলবো না। আমি কালই চলে যাব শহরে। আমার খুব ভয় করছে। বিবেক, তাড়াতাড়ি শুয়ে পড়। বিবেক, বিবেক, দরজা খোলো, আমি এসেছি। আমাকে চিনতে পারছো না? আমার কাছে এসো। রঘু, কেউ আমাকে ডাকছে। অমৃতি কি আমাকে ডাকছে? তুই যাবি না বিবেক, তুই যাবি না। মাসিমা মানা করেছেন। ও ডাইনি। বিবেক, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। বিশ্বাস করো আমাকে। সামনে এক অপরূপ নারী, পরনে লাল শাড়ি, লম্বা চুল আর হাতে সোনার চুড়ি। আপনি কে? আমাকে ডাকছেন কেন? আপনি কি অমৃতি? আমি তোমার সাহায্য চাইছি বিবেক। আমি এই জগৎ থেকে মুক্তি চাই। তুমি দেখতে ঠিক আমার অনিরুদ্ধর মতো। একমাত্র তুমিই পারো আমাকে শান্তি দিতে। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি অনিরুদ্র নই, আমি বিবেক। আমি জানি তুমি অনিরুদ্ধ নও, তুমি বিবেক। শহর থেকে এসেছো। তাহলে অনিরুদ্র কে? অনিরুদ্ধ আমার ভালোবাসার মানুষ। আমি আর অনিরুদ্ধ একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু দুর্জয় আমাদের সহ্য করতে পারেনি। সে অনিরুদ্ধকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে খুন করে। ওর দেহটা কোথায় মাটি দিয়েছে আমি জানি না। আমি প্রতিশোধ নিয়ে দুর্জয়কে মেরে ফেলেছি ঠিকই, কিন্তু অনিরুদ্ধকে ছাড়া আমি মুক্তি পাচ্ছি না। অনিরুদ্রর সাথে আপনার কি হয়েছিল? পুরোটা বলুন। অনিরুদ্ধ ছিল বেনারসের ছেলে। দুর্জয় তাকে গুম করে এই গ্রামেরই কোথাও কবর দিয়েছে। ৩০ বছর ধরে আমি ওর কঙ্কালটা খুঁজে বেড়াচ্ছি। আমি ওর সাথে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। আমাকে সাহায্য করো বিবেক। আমাকে বলুন, অনিরুদ্ধর সাথে আপনার শেষ কোথায় দেখা হয়েছিল? চলো আমার সাথে, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে আমি অনিরুদ্ধকে শেষবার দেখেছিলাম। যাবি না, তুই যাস না। রঘু, ভয় পাস না। আজ এই আত্মার মুক্তি না দিলে আমাদেরও নিস্তার নেই। তুই পাগল হয়ে গেছিস বিবেক। আমরা রাজবাড়ির ভাঙা ভিটের দিকে যাচ্ছি কেন? এই তো সেই বাগান। এই বাগানেই দুর্জয় অনিরুদ্ধর উপর চড়াও হয়েছিল। আমি আড়ালে লুকিয়েছিলাম। তারপর আর কি হলো আমি জানি না। অমৃতি, ভালো করে দেখো। এই পুরনো বটগাছটার নিচে বড় একটা পাথর রাখা। কোনো কারণ ছাড়া এই বটগাছটার নিচে এই পাথরটা কেন? এই পাথরটাই দুর্জয় এখানে বসিয়েছিল। তাহলে তাহলে নিশ্চয় তার নিচেই হয়তো অনিরুদ্ধকে কবর দিয়েছিল। রঘু, তাড়াতাড়ি হাত লাগা, আমাদের মাটি খুঁড়তে হবে। কয়েক ঘন্টা মাটি খোঁড়ার পর একটি কঙ্কাল এবং অনিরুদ্ধ হাতের উপর আংটি বেরিয়ে আসে। অমৃতি কঙ্কালটির উপর হাত রাখতে এক উজ্জ্বল আলোয় পুরো বাগান ভরে যায়। ধন্যবাদ বিবেক, তুমি আমার জীবনের বড় ঋণ শোধ করলে। আজ ৩০ বছর পর আমি আর অনিরুদ্ধ এক হলাম। এই গ্রাম আজ থেকে অভিশাপ মুক্ত। এই বলে অমৃতি অদৃশ্য হয়ে যায়। বিবেক আর রঘু বাড়িতে ফিরে আসে। তোরা সারা রাত কোথায় ছিলি? চল অঞ্জলি, আমাদের কাজ শেষ। এই গ্রামের মানুষ আর কখনো নিখোঁজ হবে না। চল ভাই, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে। এবার অন্তত নিজের শহরে ফিরে গিয়ে শান্তিতে ঘুমাই।